আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। নিয়মিত রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তেলাপিয়া মাছ সম্পর্কে জানাবো, কিভাবে তেলাপিয়া মাছ চাষিরা দিন শেষে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ কি কি সমস্যা। তার জন্য আজকে বাংলাদেশের ফিশারি ডিপার্টমেন্টের ডক্টর কোহিনুর স্যার আমাদের মাঝে উপস্থিত আছে। তার মুখ থেকেই শোনা যাক কেন মাছ চাষি তেলাপি মাছ চাষ করে লুজার হচ্ছেন। স্যারের মুখ থেকেই শোনা যাক কি কি কারণে তেলাপি মাছ চাষ করে দিন শেষে লাভের মুখ দেখে না। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের চাষি পর্যায়ে জানতে পারবে তেলাপিয়া মাছ চাষ করে দিন শেষে লসের মুখ কেন দেখতেছে। এই বিষয়ে যাওয়ার আগে আমি বলতে চাই যে তেলাপিয়া বাংলাদেশের একটি দ্বিতীয় চাষযোগ্য মাছ। এই মাছের উৎপাদন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এশিয়ার মধ্যে আমাদের এখন তেলাপিয়া উৎপাদনে আমরা এখন তৃতীয়। প্রথমে আছে চায়না এবং তারপর ইন্দোনেশিয়া। তো এখন আমাদের দেশে তেলাপিয়ার উৎপাদন এখন প্রায় 4 লক্ষ টনের উপরে। আচ্ছা আচ্ছা প্রতি বছরই আমাদের তেলাপিয়া মাছের উৎপাদন বাড়ছে। আচ্ছা। এর জন্য বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী এবং চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এশিয়ার মধ্যে আমরা তেলাপিয়া উৎপাদনের তৃতীয় স্থানে অবস্থান করছি। আপনারা জানেন যে বাংলাদেশে তেলাপিয়া যাত্রা শুরু হয় বেসিক্যালি 1994 সালের পর থেকেই তেলাপিয়া একটা গতি পায়, যখন এই দেশে গিফট তেলাপিয়া নিয়ে আমরা কাজ শুরু করি। এরপর থেকেই আমরা তেলাপিয়া নিয়ে বিভিন্ন গবেষণা করি। গবেষণার ফলে আমরা একসময় আমরা মনস্কিস্পন উৎপাদন করি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 600-র অধিক তেলাপিয়া হ্যাচারি আছে, যারা প্রায় 700 কোটির অধিক তেলাপিয়া পুনঃ উৎপাদন করছে এবং চাষ করছে। কিন্তু অনেক হ্যাচারি আছে যারা তেলাপিয়া মনোসেস পুনঃ উৎপাদনের যে প্রোটোকল বা যে অনুসরণ করতে হয়, যে কারিগরি দিকগুলো, সেগুলো তারা বিবেচনায় আনে না, ঠিক মতো অনুসরণ করে না, ফলে তারা ভালো মনোসেস পোনা উৎপাদন করে না এবং সেই সমস্ত পোনা নিয়ে কিন্তু চাষিরা লাভবান হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আবার কিছু কিছু তেলাপিয়া হ্যাচারি আছে যারা ভালো মানের মনোসেস পোনা উৎপাদন করছে। আচ্ছা, এর মধ্যে যদি আমরা বলি যে ময়মনসিংহের রূপালী মৎস্য হ্যাচারি 2008 সাল থেকে বিএফএর কারিগরি সহায়তা নিয়ে ওনারা তেলাপিয়ার মনোসেস পোনা উৎপাদন করছে এবং যে সমস্ত তেলাপিয়া মনোসেস উৎপাদন করছে সেই সমস্ত পোনা যদি আমরা পুরুষের রূপান্তর হার প্রায় 97%। এবং এটি একটি ভালো দিক যে তারা গুণগত মানসম্পন্ন মনোসেস পোনা উৎপাদন করছে এবং তারা বছরে প্রায় 8 থেকে 10 কোটি পোনা উৎপাদন করছে এবং সারা বাংলাদেশে এটা সরবরাহ করছে। আপনারা জানেন তেলাপিয়া স্বাদু পানির এবং লবণাক্ত পানিতে বা সামুদ্রিক পানিতেও চাষ করা যায়। এরা 13 পিপিডি পর্যন্ত লবণাক্ত সহ্য করতে পারে। মেইনলি এটা এখন সাতক্ষীরা অঞ্চলে, খুলনা অঞ্চলে, বাগাটা অঞ্চলে সারা বাংলাদেশে এই তেলাপিয়া চাষ হচ্ছে। এখন তেলাপিয়া চাষ করে একসময় খুব লাভবান হতো তেলাপিয়া চাষ করে, কিন্তু অনেক চাষিরা বলে যে আমরা এখন তেলাপিয়া চাষ করে লাভবান হতে পারছি না। এর জন্য মেইন কারণ হচ্ছে যে আমরা যে পোনাটা দিয়ে তেলাপিয়া চাষ করছি সেই পোনাটা গুণগত মানসম্পন্ন না। তার মানে এখানে যে পোনাটা দিচ্ছি তার মধ্যে দেখা যায় প্রায় 20-25% ফিমেল থাকে। আর যখনই স্ত্রী মাছ থাকে তখন এই পুকুরে তারা জানেন যে তেলাপিয়া পুকুরে ব্রিড করে, ন্যাচারালি তারা পুকুরে ব্রিড করে মেল ফিমেল থাকলে। সেক্ষেত্রে পোনার ঘনত্ব বেড়ে যায় এবং গুণগত মানসম্পন্ন পোনা চাষ না দিয়ে চাষ করার জন্যই কিন্তু তারা লুজারে পড়ে যায়। একটি আরেকটি হচ্ছে যে মনোসেক্সের পোনা তারা যে সংগ্রহ করে বিভিন্ন হ্যাচারি থেকে, সেই পোনাটি কিন্তু তারা নার্সিং করে না। নার্সিং না করার কারণে দেখা যায় যে তারা মৃত্যুর হার পোনার বেশি হয়ে যায়। কিন্তু তেলাপিয়ার চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পোনাটাকে নার্সিং করতে হবে। নার্সিং দুইভাবে করা যায়, পুকুরেও করা যায় আবার হাঁপাইও করা যায়, মশারি নেটের হাঁপাই করা যায়। পুকুরে করলে 1000 থেকে 1200-1300 প্রতি শতাংশে দেওয়া যায় এবং যদি 30 থেকে 35 দিন যদি আমরা নার্সিং করি এবং যদি 30% প্রোটিন সম্বন্ধ খাবার দিয়ে আমরা এটা চাষ নার্সিং করি, তাহলে দেখা যাবে যে 30-35 দিনের মধ্যে এটা প্রায় 8-10 গ্রামের ওজনের হয়ে থাকবে। এই একটিভাবে করা যায়। আরেকটি হচ্ছে আমরা মশারি নেটের মধ্যে, হাঁপার মধ্যে আমরা করতে পারি। সেক্ষেত্রে প্রতি বর্গফুটে 100 পোনা দিতে হবে, মনোসেস পোনা 5000-6000 লাইনে দিতে হবে, দিয়ে এরকম 30-40 দিন আমাদের নার্সিং করতে হবে। এখানে একটি সুবিধা আছে, সাপ ও ব্যাঙে অনেক সময় আমাদের পোনা খেয়ে ফেলে, আক্রমণ করে।
সেক্ষেত্রে মৎস্যের মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা কম থাকে। আর একটা আছে সহজে আমরা ধরতে পারি। আচ্ছা আচ্ছা। ধরার ক্ষেত্রে অনেক সময় আমরা যে পুকুরে নার্সিং করি সেক্ষেত্রে আমাদের জাল টেনে নার্সিং যে জাল আছে সেই জাল দিয়ে আমাদের পোনা ধরতে হয়, কিন্তু পুকুরে হাঁপার মনে থাকলে এটা আমরা মাছটাকে সহজে ধরতে পারি। তার মানে দেখা যায় যে আমাদের ধরার যে একটা খরচ সেখান থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা পোনাটাকে সহসায় দেখতে পাচ্ছি, ইজিলি এটা ধরে নিয়ে আমরা আমাদের চাষের পুকুরে আমরা মজুত করতে পারছি। এই একটা। আরেকটি হচ্ছে যে আমরা প্রযুক্তি জ্ঞান আমাদের অনেকেরই থাকে না, আমরা নাই। মানে কত ঘনত্বে মাছ দিলে কি খাদ্য দিলে আমরা তেলাপিয়া মাছটি আমরা 4 থেকে 6 মাস বা 8 মাস যেটা রাখতে চাই, যে সাইজে রাখতে চাই, যদি আমরা 4 থেকে 6 মাস রেখে আমরা যদি মাছটি 4টা কেজি আনতে পারি তাহলে আমাদের প্রতি শতাংশে 140 থেকে 160টি করে পোনা দিতে হবে। পাশাপাশি যদি আমরা এই মাছটাকে আমরা যদি 500 কি 700 গ্রামের নিতে চাই তাহলে 6-7 মাস চাষ করতে হবে। আর যদি এটাকে আমরা 1 কেজির উপরে নিতে চাই তাহলে 8-9 মাস চাষ করতে হবে। এখানে কিন্তু মাছ চাষে কিন্তু একটি বিষয় আছে, ভালো খাদ্য, ভালো পোনা, ভালো ম্যানেজমেন্ট। আমরা তেলাপিয়া চাষ করতে গেলে আমাদের ভালো খাদ্য দিতে হবে। ভালো খাদ্য মিন্স আমরা সুষম খাবার দিতে হবে। তেলাপিয়ার জন্য আমাদের 26 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। এবং দেখা যায় আমরা অনেক সময় খাবার দিই তেলাপিয়া মাছের, সেই খাবারটি তার জন্য সুষম না, ফলে সে কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদন দিতে পারে না। আমরা যে তেলাপিয়া যে সম্পূরক খাবার ব্যবহার করছি সেখানে দেখা যায় অনেক খাদ্যে মাইক্রোটক্সিন থাকে। হ্যাঁ, এই মাইক্রোটক্সিন থাকলে মাছের গাটের ভিতরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায়। সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক সময় মাছের ডিজ হতে পারে। আপনারা জানেন যখন অধিক তাপমাত্রা থাকে বা পিএইচ যখন পানি কম থাকে তখন কিন্তু তেলাপিয়া মাছ স্ট্রেপ্টোকক্কাসে আক্রান্ত হয়। এটা কিন্তু ইদানিং খুব হচ্ছে আমাদের বাংলাদেশে। দেখা যায় যে মাছের চোখটা বেরিয়ে আসে, তাকে পপাই বলে, শরীরে লাল দাগ হয়, নাভির নিচে লাল হয় এবং মাছ মারা যায় এবং ব্যাপক মাছের মৃত্যু হয়। মাছ নুডলস পায়খানা করে। এটা কিন্তু স্ট্রেপ্টোকক্কাস দ্বারা হয়। স্ট্রেপ্টোকক্কাস কেন হয়? যদি পানির গুণগত মান মাছ চাষের উপযোগী না থাকে, পানিতে যদি পানির পিএইচ স্টেবল না থাকে, পানিতে যদি গ্যাস থাকে, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাইট, এই হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড যদি গ্যাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের পরজীবীদের মাছ কিন্তু আক্রান্ত হয়, অনেক ক্ষেত্রে মারা যায়। তো যখন স্ট্রেপ্টোকক্কাস দ্বারা যখন আক্রান্ত হয় তাহলে আমাদের করণীয় কী হবে? আমরা এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? সেটা হচ্ছে আমাদের পুকুরের পানির পরিবেশটা মাছ চাষের উপযোগী রাখতে হবে। মিন্স পানির স্বাস্থ্য ভালো রাখতে হবে। তার অর্থ এই দাঁড়ায় পুকুরের পানির পিএইচের মান তার 7 থেকে 8-এর মধ্যে থাকবে। পিএইচে পানির অক্সিজেনের মাত্রাটা 4 থেকে 5 ppm এর মধ্যে থাকবে। অ্যামোনিয়া যত কম থাকে 001 থেকে 005 ppm এর মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে কি হবে? যদি পানির পিএইচ অ্যামোনিয়া এই সময় না থাকে তাহলে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম হবে না। আর যখনই অ্যামোনিয়া বেড়ে যাবে, উচ্চ তাপমাত্রা হবে, পানির পিএইচ যখন অ্যাসিডিক কন্ডিশন থাকবে তখন কিন্তু আপনার ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস যেটা কিন্তু যারা তেলাপিয়া আক্রান্ত হবে। অতএব আমাদের এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন পুকুরের পানির পরিবেশটার জন্য আমাদের মাছ চাষে উপযোগী। ইদানিং আমরা আরেকটি কাজ করছি, আমাদের খরচ কমাতে হবে। আমরা উৎপাদন করব, যদি আমরা উৎপাদন করতে গিয়ে যদি আমরা খরচ হয়ে যায় তাহলে তখন কিন্তু আমাদের যে লাভটা তুলনামূলক কম হবে। এই জন্য আমরা লাভ করতে হলে আমাদের কি করতে হবে? আধুনিক মাছ চাষে আমাদের প্রোবায়োটিক ইউজ করতে হবে। প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, যেটা পানিতে যদি আমরা ব্যবহার করি, এটা আছে সয়েল প্রোবায়োটিক আছে, ওয়াটার প্রোবায়োটিক আছে, গাট প্রোবায়োটিক আছে, বিভিন্ন প্রোবায়োটিক আছে। এই প্রোবায়োটিক ব্যবহার করলে কী হয়? পুকুরের পানির পরিবেশটা ভালো থাকে, পুকুরের অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এই ধরনের গ্যাস থাকে না, পুকুরের মাটিতে যে কাদা যে স্ল্যাশ থাকে সেটা যে গন্ধ হয় সেই গন্ধটা দ্রবীভূত হয়ে যায়, মাটি সাদা হয়, তারপরে পানির পিএইচটা স্টেবল হয়, মাছের যে এফসিআর, খাদ্যের যে এফসিআর এটা উন্নত হয়। তার মানে আমরা দেখা যায় যে মাছের যে প্রোবায়োটিক ইউজ করলে খাদ্য হজম শক্তি বাড়ে, ফলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এফসিআরটা ভালো পাবো আমরা। এবং সর্বোপরি মাছ সুস্থ থাকবে, পানির পরিবেশটা মাছ চাষের উপযুক্ত থাকবে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া কম থাকবে এবং উপকারী অণুজীব পুকুরের পানিতে থাকবে। ফলে আমাদের পুকুরের পানি পরিবেশটা ওভারঅল ভালো থাকবে।
এই জন্য আমাদেরকে এখন আধুনিক মাছ চাষে আমাদের প্রোবায়োটিক ইউজ করতে হবে। আরেকটি, আমরা তো এখন মাছ চাষ করছি বাণিজ্যিকভাবে, মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পুকুরে আমাদের অ্যাডাটার ইউজ করতে হবে। অ্যাডাটার ইউজ করলে আপনার পুকুরের পানির পরিবেশটা অনেক ভালো থাকে, অনেক ভালো মানে মাছ, তেলাপিয়া মাছের উপযোগী থাকে। তো উপযোগী রাখার জন্য আমরা অ্যাডাটার ব্যবহার করতে পারি, প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পুকুরের পরিবেশ যদি ভালো থাকে, মাছের উপযোগী থাকে, পানির গুণাগুণ যদি মাছের উপযোগী থাকলে কিন্তু মাছ কিন্তু এই ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা, যেমন অ্যাক্টিভ ব্যাকটেরিয়া আছে, ভিব্রিও, সালমোনেলা, স্ট্রেপ্টোকক্কাস, এগুলোর থেকে কিন্তু মাছের মধ্যে একটা ইমিউনিটি বাড়বে। প্রোবায়োটিক ইউজ করলে মাছের মধ্যে একটা ইমিউনিটি বাড়ে, এবং এই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন মাছের অন্তে যায়, ডাইজেস্টিভ ট্র্যাক্টে যায়, তখন সে এনজাইম নিঃসরণ করে, যেটি প্রাকৃতিকভাবে খাদ্য হজমে সাহায্য করে। ফলে আপনাকে বাড়তি আর এনজাইম দিতে হয় না, পুকুরে আপনাকে ইউকা ব্যবহার করতে হয় না। তখন দেখা যায় আমরা যদি প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকাংশে কমে আসে। ফলে কিন্তু আমরা মাছ চাষি ভাইরা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে এখন লাভবান হচ্ছেন। এবং আমরা যারা এখন এই বিষয়টি আমরা জানি না প্রোবায়োটিক এবং কি, তো এগুলো আমাদের কিন্তু আধুনিক মাছ চাষে আমাদের কিন্তু এখন প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। আমরা মনোসেক্স তেলাপিয়া চাষ করছি, অনেক ক্ষেত্রে আমরা একক চাষ করে থাকি, কিন্তু গবেষণায় দেখা গেছে যে যদি একক চাষ না করে যদি একটু ওর সাথে কিছু হাই ভ্যালুড ফিড দেওয়া যায়, যেমন মাগুর মাছ অথবা ট্যাংরা অথবা গুলশা মাছ যদি এর সাথে দেওয়া যায়, মাগুর মাছ প্রতি শতাংশে 30 থেকে 40টি, অথবা যদি ট্যাংরা অথবা গুলশা যদি 150 থেকে 200 দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা ওই ইকোলজি থেকে, ওই পুকুর থেকে কিন্তু আমরা অতিরিক্ত একটা উৎপাদন আমরা পেতে পারি। এবং এই সমস্ত মাছের বাজার মূল্য অনেক বেশি, ফলে দেখা যায় যে আমার চাষি ভাইরা 1 থেকে 1,500 টাকা এই উচ্চ মূল্যের মাছ মজুত করার কারণে সে মুনাফা পেতে পারে, এবং এখানে তাকে বাড়তি আর কোনো কিছু ব্যয় করতে হয় না। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দেখার জন্য। অসংখ্য দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, সালাম।